মা রাতের দিকে আমাকে ফোন করে অনেক বকা দিয়েছিল। বলল, মেয়েটা তো ভালো রেজাল্ট করেছে, একটা পরে কি খোঁজ নিয়েছে? তারপর তোমার মন খারাপ, সবকিছু জানালো। তখনই জানতে পেরেছি তুমি এসে এখানে পড়েছ। আর কিছু জিজ্ঞেস করার আছে? নাহলে ঘুমাও। রোদেলা ছোট্ট করে বলল, মেসেজ সিন করে রাখা হয়েছিল কেন? সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। এরপর রাতে যখন তোমার মেসেজটা দেখি তখন খুব খুশি হয়েছে। ভাবলাম ছুটি তো পেয়েছে, বাসায় যেয়ে সারপ্রাইজ দে। তাই আর মেসেজের রিপ্লাই দিলাম না। রোদেলা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। তাসিন বিছানায় পিঠ এলাতে এলাতে বলল। নাও এবার ঘুমাও, ভোর হতে আরো দেরি আছে। রোদেলা মাথা নেড়ে এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তাসিন রোদেলাকে বলল। এভাবে ওইদিকে চাপতে থাকলে নির্ঘাত বিছানা থেকে পড়ে হাড়গোড় ভাঙবে। রোদেলা লজ্জা পেল। এতগুলো মাস পর তাসিনের দেখা পেল, লজ্জা তো লাগারই কথা। তাসিন ফের বলল। ঠিক হয়ে আরাম করে শো, এনো আমার আঙুল, মুঠোতে পড়ে ঘুমাও। রোদেলা লজ্জা পেয়ে চোখ খিঁচল। তাসিন ঠোঁট কামড়ে হাসল। তাসিন বিড়বিড় করে বলল। কাছে থাকলে লজ্জা পায়, দূরে গেলে অভিমানে মুখ ফোলায়। কি করলে ভালোবাসবে সেটা বুঝতে পারছি না। ভাগ্যিস কতটুকু রোদেলার কর্ণকচুর হয়নি, নয়তো বেচারি আরো কোণঠায় মিয়ে যেত। হাহ। পরের দিন ভোরে রোদেলায় প্রথমে ঘুম থেকে উঠল। আশ্চর্যজনক ঘটনা হলো এটাই সত্যি, তাসিনের আগেই রোদেলার ঘুম ভেঙে গেল। পাশ ফিরতেই তাসিনকে দেখে রোদেলা নিশ্চুপে তাসিনকে দেখতে লাগলো। চুল ছোট, ক্লিন শেপ, চওড়া নাকের মানুষটাকে দেখতে বেশ দারুণ লাগে। মানুষটা জেগে থাকলে রোদেলা সরাসরি তাকাতে লজ্জা পায়, এভাবে দেখার সুযোগ হয় না। এখন ঘুমিয়ে আছে বিধায় মানুষটাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারছে। তাহসিনের চিবুকে থাকা ছোট্ট খাসটা যেন তাহসিনের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। রোদেলা তাহসিনের চিবুকে থাকা সেই খাসটার দিকে তাকিয়ে আছে। এসব খাস মেয়েদের থাকলে বেশি সুন্দর লাগে, অথচ একটা ছেলের সৌন্দর্য যে বৃদ্ধি করতে পারে তা রোদেলা জানা ছিল না। রোদেলা আনমনে তাহসিনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই তার কর্ণগোচর হলো পুরুষালী কণ্ঠের কিছু কথা। ঘুমিয়ে আছে বলে আমাকে দেখার সুযোগ লোভে নিচ্ছ? এটা কিন্তু মোটেও ঠিক না। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই তো পারো। আমি কি কিছু মনে করতাম নাকি? চোখ বন্ধ করেই তাহসিন কথাগুলো বলে উঠল। হঠাৎ তাহসিনের কথাগুলো শুনে রোদেলা ভড়কে গেল। তাহসিন তো ঘুমিয়েছিল, তবে কি করে বুঝতে পারলো রোদেলা এতক্ষণ তাহসিনকে দেখছিল? মনের প্রশ্ন মনে রেখে রোদেলা দ্রুত বিছানা ছাড়ল, অতপর ঘর ছাড়ল। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, নয়তো তাহসিন তাকে ভয়াবহ লজ্জায় ফেলবে। ফ্রেশ পরেও হওয়া যাবে, লোকটা রুম থেকে বের হলে তবেই সে যাবে রুমে, এটাই সে পণ করলো। কতদিনের ছুটিতে এসেছো? 1 সপ্তাহ। তাহলে এক কাজ করো, বৌমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আয়। মেয়েটা বাসায় একা একা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, ঘুরতে গেলে মেয়েটার মনটা ভালো থাকবে। পাশ থেকে রোদেলা চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। তাসিন বলল। আমিও ভেবেছি এবার আমরা সবাই মিলে ঘুরতে যাব। সবাই মানে? সবাই মানে তুমি, বাবা, মাইমুন আর আমি, সবাই মিলে যাব। না রে বাবা, তা হবে না, আমার ছুটি হবে না। তোরা যা, আনন্দ কর, তাতে আমরা খুশি। আর এই বয়সে এসব ঘোরাঘুরির মন চায় না। বাবা, তোমাকে তো আমি বলছি তুমি চাকরিটা ছেড়ে দাও, তোমার চাকরি করা লাগবে না। তো কেন কথা শুনছো না? কাজ ছাড়া থাকতে পারি না রে বাবা, কি করব বল। শোন না বাবা, আমাদের কথা ছাড়, তোরা যা। রোদেলামাকে নিয়ে তো তুই এই পর্যন্ত কোথাও যাসনি, আমরা সহ তো অনেক ঘুরেছি, কিন্তু তুই তো ছিলিস না। তুই এবার মেয়েটাকে নিয়ে একা সময় কাটিয়ে আয়। মা বাবা, তোমরা গেলে আমি অনেক খুশি হব। তোমরাও চলো না প্লিজ। না রে মা, আমাদের সাথে তো অনেক ঘুরলি, এবার না হয় তাহসিনের সাথে একটু ঘুরে আয়। কিন্তু কোনো কিন্তু না, যা বলেছি সেটাই কর। তাহলে আগামীকালই রওনা হও। বাবা, আগামীকাল রওনা হব। তাহলে আজ সন্ধ্যায় রোদেলাকে নিয়ে একটু বেরোস বাবা, ওর প্রয়োজনীয় কি কি লাগে সব কিনে দিস। ঘুরতে যাচ্ছিস, টুকটাক শপিং তো করতেই হবে, তাই না? মা। সময়টা এখন রাত। খাওয়া দাওয়া শেষে রোদেলা আর তাসিন জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। সন্ধ্যার পরেই তাসিন রোদেলাকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত হলো। তারপর খাওয়া দাওয়া করে এখন লাগেজ গোছাতে শুরু করলো। আগামীকাল তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। ব্যাগপত্র গোছানোর পর তাসিন বলল। এখন ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠে আবার রেডি হয়ে আবার রওনা হতে হবে। জানেন, আমার না স্বপ্ন ছিল কক্সবাজার যাওয়ার, সমুদ্র দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমার। একে একে তোমার সকল স্বপ্ন আমি পূরণ করবো মাইমুন, সে দায়িত্ব আমার।
পরের দিন সকাল সকাল রোদেলা আর তাহসিন বেরিয়ে পড়ল। তাহসিনকে নাজমা বেগম বারবার করে বলে দিয়েছেন রোদেলাকে যেন সবসময় দেখে রাখে, ওর খেয়াল যেন রাখে, রোদেলার হাত যেন না ছেড়ে, আর দুজনে যেন সাবধানে থাকে। তাহসিন মাকে আশ্বাস দিয়েছে রোদেলার খেয়াল রাখবে, মা যেন কোনো চিন্তা না করে। মা বাবাকে বলে ওরা বের হয়। রোদেলা বাসে চড়তে পারে না, তাই ট্রেনে করেই যাবে। এই প্রথম রোদেলা ট্রেন জার্নি করবে, এজন্য রোদেলা খুবই এক্সাইটেড। ট্রেনের টিকিট তাহসিন অনলাইনেই কেটে রেখেছিল। রোদেলা ট্রেনে উঠতে যেয়ে পরনের শাড়ি পা থেকে কিছুটা সরে উপরে উঠে যায়। তাহসিন চটজলদি রোদেলার পিছু যেয়ে দাঁড়ায়, নিজের বলিষ্ঠ কায়া দিয়ে রোদেলাকে ঢাকার চেষ্টার প্রয়াস করে। রোদেলা ট্রেনে ওঠার পর তাহসিন ওঠে, ওদের সিট খুঁজে বসে পড়ে। ট্রেনে আরও অনেক যাত্রী আছে, কেউ বসে বসে খবরের কাগজ পড়ছে, তো কেউ কেউ গল্প গুজবে মত্ত আছে। মোট কথা, যে যার মতন ব্যস্ত। রোদেলা জানালার পাশের সিটে বসেছে। রোদেলার পাশের সিটেই বসেছে তাহসিন, আর তাদের বিপরীত দিকে 2 সিটে বসেছে 2টা মেয়ে। ওদের ডান পাশে 2 দিকের 4টা সিটে বসেছে ওই 2টা মেয়ে, 4টে বন্ধু। ওদের এই 6 জনের বন্ধুমহলকে দেখে বোঝা যাচ্ছে তারা কোনো ফাংশনে যাচ্ছে, কারণ তাদের সকলের হাতে গানের সরঞ্জাম। ট্রেন ছাড়ার সময় হয়েছে, অনেকে শেষ মুহূর্তে তাড়াহুড়া করে উঠছে। ঝকঝক ঝকঝক শব্দ তুলে ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন ছাড়ার পরপরই 6 জনের ওই বন্ধুমহল গান গাওয়া শুরু করেছে। কেউ গিটারের সুর তুলেছে, কেউ গলা ছেড়ে গান গাইছে। রোদেলা মুগ্ধ চোখে সেসব দেখছে। তাহসিন ফোনে কি যেন একটা কাজ করছিল। কাজ শেষে ফিরে তাকাতেই দেখলো রোদেলা ওদের গান কি সুন্দর মনোযোগ দিয়ে শুনছে আর উপভোগ করছে। তাহসিনও বন্ধুমহলের গান শুনল, ওদের কণ্ঠ বেশ দারুণ। রোদেলা বলল, কি দারুণ গান গাইছে, তাই না? হ্যাঁ। রোদেলা ওদিক আবার মনোযোগ দিল। তাহসিনের কেন যেন মনে হলো রোদেলাও গান গাইতে চাইছে, তার সিক্স সেন্স বলছে। তাহসিন বলল, গান গাইবে নাকি? ধ্যাৎ, না। আমার কেন যেন মনে হচ্ছে তুমিও গান গাইতে চাইছো। রোদেলা জানালার বাইরের দিকে নজর দিল, ধরা পড়ে যাওয়ার ভয়ে নজর ঘুরিয়ে নিল। তাহসিন রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল, যদি আমি গিটার বাজাই তবে কি গাইবে তুমি? রোদেলা তাহসিনের দিকে ফিরল, অবাক হওয়ার কণ্ঠে বলল, আপনি গিটার সুর তুলতে পারেন? পারি। তুমি যদি গান গাও তবে আমি গিটার বাজাবো। রোদেলা রাজি হলো। ততক্ষণে ওদের গান গাওয়া শেষ। তাহসিন ডান দিকে বসা ছেলেটার থেকে গিটার নিল, গিটারে টুংটাং করে শব্দ তুলল, পাশে রোদেলাকে ইশারা করলো। রোদেলা মিষ্টি কণ্ঠে গান গাইতে শুরু করলো। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোনো অজানা বিকেল, গান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি, বলো যাবে কি? দেখো ডাকছে, ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি? সামনে বেপরোয়া ঢেউ। রোদেলা তার সুরেলা কণ্ঠে মনের আনন্দে পুরো গানটা গাইতে থাকলো, আর অন্যদিকে তাহসিন সহ বাকি সকলে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে লাগলো। রোদেলার এই প্রতিভাটার কথা তাহসিনের জানা ছিল না। এত সুন্দর সুরেলা কণ্ঠ যে রোদেলার আছে তা তাহসিনের অজানাই ছিল। গান শেষে সবাই হাততালি দিল। তাহসিন বলল, বাহ, চমৎকার গান করো তো তুমি, আমি জানতাম না তো। অনেক মাস পরে গাইলাম, আগে রোজ বান্ধবীদের সাথে গাওয়া হতো। বাহ, তোমার কণ্ঠ সত্যিই দারুণ। রোদেলার গান শুনে ওরা রোদেলার ফ্যান হয়ে গেল। এক কথায় 2 কথায় রোদেলার সাথে যেন ভাব হয়ে গেল। বাকিটা সময় রোদেলা ওদের সাথে বেশ গল্প করতে করতে সময় কাটালো। তার এই প্রথমবারের ট্রেন জার্নিটা বেশ ভালো কাটলো, যা রোদেলা সারা জীবন মনে রাখবে। সময়টা এখন বিকেল। তাহসিন আর রোদেলা সমুদ্রের কাছে এসেছে। ওরা কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়েছিল। এর আগে থেকেই বুকিং করে নেওয়া রিসোর্টে উঠে অতপর শাওয়ার নিয়ে দুপুরের ভোজন সেরে রেস্ট নেয়। এখন বিকেল হতেই দুজন রেডি হয়ে সমুদ্রের পাড়ে আসে। তাহসিনের পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে সুন্দর একটা ওয়াচ, চুলগুলো ব্যাক ব্রাশ করা। অন্যদিকে রোদেলার পরনে স্কাই ব্লু কালারের শাড়ি, চুলগুলো পিঠময় ছড়িয়ে দেওয়া। সমুদ্রের পাড়ে এই আকাশি রঙা শাড়ি পরিহিত মানবীকে বেশ দারুণ লাগছে। নীল সমুদ্র, নীল আকাশের সাথে এই নীল মানবী, সবটা মিলিয়ে দারুণ লাগছে। সমুদ্র পাড়ের হাওয়ায় রোদেলার চুল আর শাড়ির আঁচল সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। রোদেলা চুলগুলো বারবার কানের পিছে গুজে দিচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। তাহসিন রোদেলাকে যত দেখছে ততই যেন মুগ্ধ হচ্ছে, চোখ ফেরানো দায় হয়ে পড়ছে। নির্ঘাত রোদেলা লজ্জা পাবে, তাই তাহসিন ভালো করে তাকাতেও পারছে না। তাহসিন বলল, চলো সমুদ্রের কাছে যাই। আমার ভয় লাগে।
আমি আছি না, ভয় কিসের? এতটুকু কথাতে কি ছিল রোদেলার জানা নেই, তবে তাহসিনের এই কথাতে রোদেলা ভরসা পেল। তাহসিন রোদেলার দিকে হাত বাড়ালো। রোদেলা নিজের হাত এগিয়ে দিল, তাহসিনের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখলো। অতঃপর দুইজন সমুদ্রের কাছে যেতে লাগলো। সমুদ্রের পানিতে পা ভেজালো। সময়টা তাদের অনেক ভালো কাটছে। রোদেলা এত সামনে থেকে সমুদ্র দেখতে পেয়ে তো দারুণ খুশি। তার খুশি আর একটু বাড়িয়ে দিতেই হাওয়াই মিঠাই কিনে তাহসিন রোদেলার হাতে দিল। রোদেলা খুশি মনে খেতে লাগলো। তাহসিনকে সাধতেও ভুলল না। তবে তাহসিন এসব খায় না বিধায় নাকচ করল। এখানে আরো কত শত মানুষ আছে, সবাই সবার মতন আনন্দ করছে। সবাই ওদের মতন সমুদ্র দেখতে এসেছে। কেউ কেউ সমুদ্রের পানিতে গা ভেজাচ্ছে। রোদেলাও রোদেলার মতন আনন্দ করছে। এক হাতে হাওয়াই মিঠাই খাচ্ছে, তো অপর হাত দিয়ে সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে। আর তাহসিন এত সুন্দর মুহূর্তটা ঝটপট ক্যামেরায় বন্দি করে নিল। রোদেলা টেরও পেল না তার মাহমুদ সাহেব তার অজান্তে তার কত সুন্দর ফটো ক্যাপচার করে নিয়েছে। রাতে খাওয়া দাওয়া করে ওরা রিসোর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে দুজন ঘুমোতে এলো। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে যখন কারোরে চোখে ঘুম ধরা দিল না, তখন তাহসিন বলল, মাইমুন, ঘুমিয়ে পড়েছ? না, ঘুম আসছে না। চলো বারান্দায় যেয়ে বসে। রোদেলাও উঠে বসল, শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো। তারপর তাহসিনের পিছু পিছু বারান্দায় গেল। ওদের রুমের সাথে এই বারান্দাটা বেশ সুন্দর এবং খোলামেলা। ছোট্ট একটা ছাদের মতন বারান্দাটা। বারান্দায় এসে দাঁড়াতে হাওয়ায় রোদেলার চুল উঠতে থাকে। এত শীতল হাওয়া রোদেলার শরীরে হিম ধরিয়ে দেয়। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সাথে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। রিসোর্টের কৃত্রিম আলোয় পুরো রিসোর্টটা আলোকিত হয়ে আছে। রাতের পরিবেশটা বেশ দারুণ লাগছে। এই মনোরম পরিবেশে তাহসিন আবদার জুড়ে বসলো, বলল, একটা গান গাইবে মাইমুন? রোদেলা মাথা নাড়ালো, মানে সে গাইবে। তাহসিন বারান্দার বেতের চেয়ারে যেয়ে বসলো। পাশে রোদেলাকেও বসতে বলল। রোদেলা যেয়ে বসলো। এরপর গান শুরু করলো। রোদেলা চোখ বন্ধ করে সম্পূর্ণ গানটা গাইল। আর তাহসিন মুগ্ধ চোখে রোদেলার দিকে তাকিয়ে রইল। গান শেষ হতেই তাহসিন বলল, বাহ, চমৎকার। বউ আমার রোমান্টিক গানও জানে, অথচ ভালোবাসাটাই জানে না। কবে যে ভালোবাসাটা বুঝবে কে জানে। সমুদ্র সৈকতে রোদেলা আর তাহসিনের তৃতীয় দিনের কথা। মাঝ দিয়ে গত হয়েছে একটা দিন। গতকাল ওরা ইনানি বিচ আর হিমছড়িতে যেয়ে ঘুরে এসেছিল। প্রকৃতির এই অপার সৌন্দর্য রোদেলা ক্ষণে ক্ষণেই শুধু মুগ্ধ হয়েছে। ইনানি বিচের পাথরের সৈকত আর হিমছড়িতে পাহাড় থেকে নেমে আসা অসাধারণ ভিউতে রোদেলার চোখ যেন জুড়িয়ে এসেছে। আজ সকালে গিয়েছিল টেকনাফে। দুপুর অবধি সেখানে ঘোরাঘুরি করে নিজেদের রিসোর্টে ফিরেছে। এখন বিকেল। এখন দুজনে রেডি হচ্ছে কলাতলির ওই পাশটা ঘুরে দেখবে। রোদেলা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে, এমন সময় তাহসিন ডেকে উঠল। মাইমুন, একটা রিকোয়েস্ট রাখবে? জি বলুন। তুমি আজ পিঙ্ক কালারের শাড়িটা পরো। আচ্ছা। রোদেলা তাহসিনের দিকে নজর বুলালো। তাহসিন আজ পিঙ্ক কালারের শার্ট পরেছে। রোদেলা বুঝতে পারলো তাহসিন চাইছে দুজনে একরঙা পোশাক পরতে। ব্যাপারটা ভেবে রোদেলা মুচকি হাসল। রুমে এসে হাতের শাড়িটা লাগেজে রেখে লাগেজ থেকে গোলাপি রঙা শাড়ি সাথে শুভ্র রঙা ব্লাউজ নিল। কারণ গোলাপি রঙার সাথে শুভ্র রঙটাই বেশি মানায়, সেটা রোদেলা জানে। রোদেলা ফের ওয়াশরুমের দিকে পা বাড়ালো। হাত মুখ ধুয়ে নিয়ে শাড়িটা সুন্দর করে গায়ে জড়ালো। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখে সামান্য প্রসাধনী মেখে মোটা কাজল টানলো। ঠোঁটে গোলাপি রঙা লিপস্টিক এঁকে দিল। অতঃপর নিজের চুলগুলো সুন্দর করে আঁচড়ে ছড়িয়ে রাখলো। টানা ঝুমকো কানে লাগালো। হাতে মুঠো ভর্তি চুড়ি পরল। ব্যাস, সে এখন রেডি। আর রোদেলার এই সম্পূর্ণ রেডি হওয়ার সম্পূর্ণ সময়টুকু তাহসিন বিছানায় বসে আর চোখে দেখল, যা রোদেলা টের পেল, কিছুই বলল না। রোদেলা রেডি হওয়া হলে তাহসিন সশব্দে বলে উঠল, অপূর্ব। চলুন ম্যাডাম, লেট হচ্ছে। এই নারীটি যেন শপথ করেছে তাহসিন মাহমুদকে ঘায়েল করিয়ে ছাড়বে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। গোধূলি বিকেলের আলোতে সমুদ্রের পানি সুন্দর চকচক করছে, দেখতে সুন্দর লাগছে। তাহসিন রোদেলাকে সমুদ্রের কাছে নিয়ে ঝিলমিল বেলুন কিনে দিল। এরপর রোদেলার কয়েকটা ছবিও তুলে দিল। একটা ছেলেকে দিয়ে নিজেদের কাপল পিক ক্যাপচার করালো। রোদেলার কাঁধে আলতো করে হাত রেখে তাহসিন ক্যামেরার দিকে তাকালো, আর রোদেলা আনমনেই তাহসিনের দিকে তাকালো। তখনই ছেলেটা ফটাফট কয়েকটা ছবি তুলে নিল।
ছবিগুলো দারুণ উঠেছে। রোদেলা তাহসিনের হাতে ঝিলিমিলি বেলুন আর হাতে থাকা মোবাইলটা দিয়ে সে ঝিনুক কুড়াতে লাগলো। নুয়ে ঝিনুক কুড়াতে নিতেই রোদেলার চুলগুলো তার টানা ঝুমকোতে আটকে গেল। রোদেলা তার থেকে চুলগুলো ছাড়াতে যেও পারছে না। সেটা তাহসিনের খেয়াল হতেই তাহসিন এগিয়ে গেল, যে আলতো হাতে ঝুমকো থেকে চুলগুলো ছাড়িয়ে দিল। আর রোদেলা মুগ্ধ চোখে তাহসিনকে দেখতে লাগলো। এই মানুষটা এত কেয়ারিং কেন? দুল থেকে চুল ছাড়িয়ে দিয়ে তাহসিন বলল। সাবধানে। ঠিক আছে। তাহসিন ফের আগের জায়গায় যেয়ে দাঁড়ালো। রোদেলা নিঃসংকোচে ঝিনুক কুড়াতে লাগলো। আর তাহসিন তখন রোদেলার কয়েকটা ছবি তুলে নিল। বিয়ে করে নিজের মাঝে এত পরিবর্তন তাহসিন নিজেই অবাক হচ্ছে। আগে এসব ছবি তোলা কিংবা কাউকে তুলে দেওয়া এসব বেশ বিরক্ত মনে হতো, অথচ তার বউকে নিয়ে এই সমুদ্র সৈকতে বেড়াতে আসার পর সে যে কত শত ফটো ক্যাপচার করেছে তার কোনো হিসেব নেই। এমন না নিজেই সব তুলেছে, সবই তার মাইমুনার তুলেছে। কিছু কিছু মাইমুনার অবগতেই, আবার কিছু কিছু মাইমুনার অজান্তেই। মাইমুনের অজান্তেই যে ছবিগুলো তুলেছে সেসব দারুণ উঠেছে। কোনোটাতে তার মাইমুনা সমুদ্রের পানিতে পা ভেজাতে ভেজাতে হাসছে, আবার কোনোটাতে আনমনে সমুদ্র দেখছে অথবা ঝিনুক কুড়াচ্ছে, কিংবা হাওয়ায় মিঠাই খুব তৃপ্তি করে খাচ্ছে। আবার ইনানি বিচের শ্বেত পাথরে হাত বোলাচ্ছে, কিংবা হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে আসা ঝর্ণা অবাক চোখে সমুদ্রের অসাধারণ ভিউ দেখছে। আর তাহসিন সেই সুযোগগুলোই লুফে নিয়েছে, ফটাফট ফটো ক্যাপচার করে রেখেছে। যখন সে তার মাইমুনার থেকে দূরে থাকবে তখন এই পিকগুলো দেখে শান্তি মিলবে। রোদেলা যখন ঝিনুক কুড়াতে ব্যস্ত তখন তাহসিন মুগ্ধ চোখে রোদেলাকে দেখতে ব্যস্ত। তার দেখার ব্যাঘাত ঘটায় তার ফোন সশব্দে বেজে ওঠে। তাহসিন বিরক্তিতে চকসূচক শব্দ উচ্চারণ করে ফোনের দিকে তাকালো। ফোনের স্ক্রিনে তার সিনিয়র অফিসারের নাম ভেসে উঠেছে। তাহসিন বুঝতে পারল ইম্পর্টেন্ট কল এসেছে, তাই সে রোদেলাকে ডাকলো। মাইমুন, জি। আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে, কথা বলে আসছে। তুমি যেখানে আছো সেখানে কিন্তু থাকবে, দূরে যাবে না। আমি সামনে আছি, ঠিক আছে? আচ্ছা। এপাশে একটুখানি ভিড় দেখে তাহসিন ভিড় সরিয়ে একটু সামনে নিলিবিলি জায়গায় গিয়ে কল রিসিভ করে তার স্যারের সাথে কথা বলছিল। এদিকে রোদেলা মনের আনন্দে ঝিনুক কুড়াচ্ছে। সবসময় ভিডিওতে দেখে এসেছে সমুদ্রের পাড়ে এত সুন্দর সুন্দর ঝিনুক থাকতে। আজ সে নিজের চোখে দেখে আর নিজেকে সামলাতে পারছে না। এই ঝিনুকগুলো যে বাসায় নিয়ে যাবে, তার রুমে নিয়ে সাজিয়ে রাখবে, তার বোন রুহিকেও দেবে। রুহি নিশ্চয়ই খুব খুশি হবে। অবশ্য সে রুহি সহ সবার জন্যই অনেক অনেক গিফট কিনেছে, নিজের জন্য কিনেছে। তাহসিনি পছন্দ করে সবকিছু কিনে দিয়েছে। গতকাল ঘুরে এসে তারপর রাতে এখানকার দোকানগুলোতে ঘুরেছে আর যা যা পছন্দ হয়েছে কিনেছে। প্রথমে এসে অনেকগুলো ঝিনুক সে জমিয়েছে, সেসব হোটেলে আছে। এখন এগুলো নিয়ে যাবে। পরশু ওরা ফিরে যাবে। কক্সবাজারে আগামীকালই ওদের শেষ দিন। ঝিনুক কুড়ানো শেষে রোদেলার খেয়াল হলো তার শাড়ির নিচের দিকটা বালিতে ভরে গিয়েছে, এমনকি হাতে থাকা ঝিনুকগুলোতেও বালি আছে। সে ভাবল সমুদ্রের পানি দিয়ে সে ধুয়ে নিবে। পিছু ঘুরে তাকাতেই দেখতে পেল তাহসিন কিছুটা দূরে গিয়ে তার দিকে পিঠ দিয়ে ফোনে কথা বলছে। রোদেলা ভাবল শাড়ি আর ঝিনুকগুলো ধুয়ে সে তাহসিনের কাছে চলে যাবে। জুতোগুলো এখানেই খুলে রেখে গেল, কারণ আজকে সে হাই হিল পরেছে, তাই সমুদ্রের নরম বালিতে এই জুতো ডেবে যাবার সম্ভাবনা আছে। রোদেলার ভয় কেটে গিয়েছে এই 2 দিনেই। প্রথম দিনেই তাহসিন সমুদ্রের পানির কাছে নিয়ে তার ভয় কাটিয়ে দিয়েছে, তাই এখন আর একটু ভয় করছে না। রোদেলা জুতো খুলে সমুদ্রের পানির দিকে এগিয়ে গেল। সমুদ্রের পানিতে ঝিনুকগুলো সুন্দর করে ধুয়ে নিল। এরপর নিজের শাড়িটা ধুতে আর একটুখানি সামনে গেল, আর তখনই ঘটে গেল বিপত্তি। রোদেলা যেই মুহূর্তে একটু এগোলো শাড়ি ধুতে, তখনই সমুদ্রের একটা ঢেউ আছড়ে পড়ল। রোদেলা তাল সামলাতে না পেরে পড়ে গেল। পরপর 2টা উত্তাল ঢেউ এলো, আর সে বেগ সামলাতে না পেরে ঢেউয়ের সাথে সাথে কিছুটা মাঝে চলে গেল। এখনো ঢেউ তাকে ততটা দূরে নিয়ে যেতে পারেনি। সে পাড়ে আসতে চাইছে, কিন্তু একে তো শাড়ি পরা, আর দুয়ে তো সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সে পেরে উঠছে না। সে যখন সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ চেঁচিয়ে উঠল। এই মেয়েটাকে কেউ বাঁচাও, ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। মানুষের চেঁচামেচিতে তাহসিন এইদিকে ঘুরল। মুহূর্তেই মানুষের হালকা একটা ভিড় জমে গিয়েছে। তাহসিন মানুষের কথা শুনে আগে রোদেলার দাঁড়ানো জায়গাটাতে নজর দিল, আর দেখতে পেল সে জায়গাটা শূন্য। রোদেলার জুতো পড়ে আছে, কিন্তু রোদেলা নেই। তাহসিন দৌড়ে এলো। সমুদ্রের দিকে তাকাতেই দেখতে পেল তার মাইমুনা সমুদ্রের ঢেউয়ে হাবুডুবু খাচ্ছে। এটা দেখে তাহসিনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তাহসিন চিৎকার দিয়ে উঠল। মাইমুন, সময়টা এখন রাত।
ঘড়ির কাঁটা 11টার ঘরে। বিছানায় সফেদ চাদরে রোদেলা শুয়ে আছে আর তাসিন লাগেজ গোছাচ্ছে। রোদেলার সাথে কোনো কথাই বলছে না। রোদেলা কতবার চেষ্টা করলো কথা বলতে, কিন্তু তাহসিন কথা বলছে না। রোদেলা শুয়ে সেই তখনকার কথা ভাবল। রোদেলা যখন সমুদ্রের ঢেউয়ের সাথে হাবুডুবু খেতে খেতে চোখে মুখে ঝাপসা দেখছে, ঠিক তখনই সে দেখতে পেল তাহসিন জুতো খুলে শার্ট খুলতে খুলতে দ্রুত এসে সমুদ্রে ঝাঁপ দিল। যেহেতু আর্মি মানুষ, সেহেতু সাঁতার হতে হবে, সব কিছুতেই পটু। তবু সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মেলানো কথা না। সমুদ্রের পাড় থেকে লোকেরা দড়ি বাড়িয়ে দিয়েছিল। তাহসিন সেই দড়ি ধরে রোদেলাকে পাড়ে নিয়ে এলো। ভাগ্য ভালো ঢেউ রোদেলাকে অতটাও দূরে নিতে পারেনি, নয়তো রোদেলা আজ বেঁচে ফিরত কিনা সন্দেহ ছিল। তবুও ততক্ষণে সমুদ্রের অনেকটা পানি তার পেটে চলে গিয়েছিল। তাহসিন পাড়ে এসে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরল, হাত পা ঘষে দিতে লাগলো। রোদেলা একটুখানি ধাতস্থ হতেই তাহসিন এত লোক মাঝে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে চুপ করে বসে রইল, যেন ছাড়লেই রোদেলা পাখির মতন উড়ে যাবে। রোদেলা তাহসিনের বুকে চুপটি করে পড়ে রইল। সে তাহসিনের হৃদযন্ত্রের স্পন্দন শুনতে পাচ্ছে। তাহসিন যে মারাত্মক ভয় পেয়েছে তা বুঝতে বাকি নেই। সমুদ্রের পাড় থেকে তাহসিন রোদেলাকে কোলে করে রিসোর্টে নিয়ে ফিরেছে। এরপর রুমে এসে লাকেজ থেকে শুকনো জামা কাপড় রোদেলার হাতে ধরিয়ে দিয়ে নিঃশব্দে বোঝালো রোদেলা যেন ফ্রেশ হয়ে নেয়। রোদেলা ফ্রেশ হয়ে রুমে এসে তাহসিনের দিকে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। তাহসিনের পুরো চোখ লাল হয়ে আছে। রোদেলা চুপচাপ বিছানায় এসে বসল। তাহসিন উঠে যে ভেজা পোশাক বদলে নিল। অতঃপর রোদেলাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলো। রোদেলার যাতে জ্বর না আসে তাই মেডিসিনের জন্যই গেল। এর মধ্যে একটা বারের জন্য সে রোদেলাকে জিজ্ঞাসা করলো না কিভাবে সে সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে গিয়েছিল। একটা বারও জানতে চাইল না সমুদ্রের এতটা কাছাকাছি কেন গিয়েছিল। যখন ডাক্তারের কাছে নিয়ে গেল তখনই ডাক্তার রোদেলার কাছে জানতে চাইল সমুদ্রের এতটা কাছে কেন গিয়েছে। তখন রোদেলা সবটা বলল। পাশে থাকা তাহসিন সবটাই শুনতে পেল, তবে কিচ্ছু বলল না। বাসায় ফিরতে ফিরতে রাত ঘনিয়েছিল। রোদেলাকে নিয়ে ডিনার করে এলো বাইরে থেকে। এরপর মেডিসিন খাইয়ে রেস্ট নিতে দিল। এতটা সময় একটা বারের জন্য তাহসিন রোদেলার সাথে কোনো প্রকার বাক্য ব্যয় করেনি, এমনকি রোদেলার দিকে তেমন তাকায়ও নি। রোদেলা দুবার সরি বলেও ছিল, তাতেও কোনো কাজ হয়নি। এই যে তাহসিন এখন লাগেজ গোছাচ্ছে, রোদেলা দুবার জিজ্ঞাসাও করেছে কেন লাগেজ গোছাচ্ছে। তাহসিন কোনো প্রকার রাও করেনি, যেন রোদেলার কথাবার্তা তার কর্ণগোচর হয়নি, যেন এই রুমে সে ছাড়া কেউই নেই, নিজের মতন করে কাজ করে যাচ্ছে। রোদেলা তৃতীয়বারের মতন জিজ্ঞেস করলো, লাগেজ গোছাচ্ছেন কেন? আগামীকাল সকালেই রওনা হচ্ছে। কাটকাট জবাব দিল তাহসিন। রোদেলা চুপ করে গেল। সে ভেবেছে তার জন্যই এমনটা হলো। এখানে তারা 4 দিনের জন্য বেড়াতে এসেছিল। তার এই ভুলের জন্যই এখন একদিন আগেই ফিরতে হবে। কত সুন্দর সময় না কাটছিল, অথচ তার একটু ভুলের জন্য কি হয়ে গেল। সেদিন রাতে তাহসিন আর রোদেলার সাথে আর একটা কথা বলেনি। বিছানার একপাশে রোদেলার দিকে পিঠ দিয়ে ঘুমিয়েছে। সে রাতে আর হাত বাড়িয়ে বলেনি মুঠোতে পুরে ঘুমোতে। সারা রাত রোদেলার দিকে পিঠ দিয়ে শুয়েছিল। এমনকি পুরো ট্রেন জার্নির সময়টুকুও রোদেলার সাথে একটা কথা বলেনি। বাসায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়েছিল। ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে বিকেল শেষ। সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে তারপর তাহসিন তার মা বাবাকে জানালো আজই সে ক্যান্টনমেন্টে চলে যাবে। যদিও সে 1 সপ্তাহ ছুটিতে এসেছিল, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় এখনই যেতেই হবে। রোদেলা যখন এই খবরটা জানতে পারল তখন রোদেলা ভেবেছে রোদেলার জন্য তাহসিন চলে যাচ্ছে। তাই রোদেলা ভাবলো এই ব্যাপারটা নিয়ে তাহসিনের সাথে কথা বলা উচিত। তাহসিন তার এই একটা ভুলের জন্য গতকাল থেকে তার সাথে কথা বলছে না, তাকে এড়িয়ে চলছে। সেটা রোদেলার সহ্য হচ্ছে না। তাহসিনের সাথে কথা বলা অত্যন্ত প্রয়োজন। তাহসিন তখন রুমে, আর কিছুক্ষণ পরেই রওনা হবে। রোদেলা রুমে গিয়ে দরজা আটকালো। ভেতরে ঢুকে দেখলো তাহসিন রেডি হচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। রোদেলা দরজার সামনে দাঁড়িয়েই বলল, আমার জন্য কি আপনি চলে যাচ্ছেন? তাহসিন কিছু বলল না। রোদেলার এবার কাঁদতে ইচ্ছা করলো, সাথে রাগও উঠল। এই মানুষটা শুধু শুধু কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছে। রোদেলা রাগ করে বলে উঠল, সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে গেলেই তো ভালো হতো, কেন শুধু শুধু বাঁচিয়েছেন আমায়? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাহসিন ধমক দিয়ে উঠল, বলল, আরেকটা বাজে কথা বলবে, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। তাহসিনের ধমকে রোদেলা কেঁপে উঠল। ধমক দিয়ে ক্ষান্ত হলো না। সে এগিয়ে এসে রোদেলার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কে বলেছিল পাকামি করে সমুদ্রের কাছে যেতে? তোমাকে আমি বলিনি সমুদ্রের কাছে যাবে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকবে।
কোথাও যাবে না বলিনি আমি? বলো, বলিনি? 5টা মিনিট, মাত্র 5টা মিনিটের জন্য একটু দূরে গিয়েছিলাম, আর এই সময়টুকুর মধ্যে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছ। তুমি ভাবতে পারছো ঢেউর সাথে অনেকটা দূরে চলে গেলে কি হতো? ভাবতে পারছো তুমি? তোমার কি উচিত ছিল না আমার জন্য অপেক্ষা করা? আমাকে বললে কি আমি তোমাকে নিয়ে যেতাম না? হ্যাঁ? রোদেলা মাথা নিচু করে ফেলল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তাহসিন ফের ধমকে উঠল। আমার সামনে একদম কান্না করবে না, বলে দিলাম। তাহসিন রোদেলাকে ছেড়ে বিছানায় যেয়ে বসল। তারপর মাথা চেপে ধরে জোরে বার কয়েক শ্বাস টানল। নিজেকে শান্ত করতে চাইছে, কিছুটা ধাতস্থ হলে বলল, গতকাল আমার সিনিয়র অফিসার ফোন করেছিলেন, তার সাথেই তো কথা বলতে গিয়েছিলাম। সপ্তাহখানেকের ছুটি নিয়ে আসলেও হঠাৎ জরুরি কাজ পড়ে যাওয়ায় আজও রওনা হতে হবে। এই জন্যই এখনই রওনা দেব। আগামীকাল ভোর থেকে কাজে জয়েন হতে হবে। রোদেলা দাঁড়িয়ে এখনো নিঃশব্দে কান্না করছে। তাহসিন উঠে রোদেলার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে রোদেলার মাথায় আলতো করে নিজের বুকে চেপে ধরে বলল, সরি, মাথা গরম হয়ে গিয়েছিল, তাই রাগ সামলাতে পারিনি। আমি বুঝতে পারিনি এমন কিছু হতে পারে। হুম, হয়েছে, যা হয়েছে ভুলে যাও। আর সামনে থেকে কিছু করার আগে ভালো করে ভেবে তারপরে কাজ করবে, মনে থাকবে? হুম। আমার এখন রওনা হতে হবে, নিজের খেয়াল রেখো। আর ভর্তি কবে, কোন কলেজে ভর্তি হতে চাও সবটা জানিও। তাহসিন রোদেলাকে ছেড়ে দিয়ে রোদেলার কান্না চোখে তাহসিনের চোখ দিয়ে তাকিয়ে শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল। আপনাকে খুব মিস করব আমি। রোদেলার কথাটা শুনতে পেয়ে তাহসিন রোদেলার দিকে তাকালো। এরপর হুট করে রোদেলার কপাল টেনে নিয়ে কপালে শব্দ করে একটা গাঢ় চুমু খেলো। এরপর ব্যাগ হাতে নিয়ে বের হতে হতে বলল, আসছে। রাত হয়তো এখন 11টা বাজে। তাহসিন এখনই রওনা হলো। রোদেলা আর রুম থেকে বের হলো না। তাহসিন রুম থেকে যাওয়ার পর কান্না করলো। জানালার পাশে দাঁড়িয়ে রইল ভেজা চোখে। দেখতে পেল তার স্বামী নামক মানুষটা বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর মা বাবা তাকে গেট অবধি এগিয়ে দিচ্ছে। তাহসিন চোখের আড়াল হতেই রোদেলা বিছানায় এসে অঝরে কাঁদতে লাগে। সে জানে এই মানুষটা যতক্ষণ থাকে ততক্ষণ সে খুবই খুশি থাকে, ভালো থাকে। এমন নয় যে মানুষটার বাবা মা তাকে ভালো রাখে না, ওনারা যথেষ্ট ভালো। ওনারা রোদেলাকে মেয়ের মতন ভালোবাসেন। কিন্তু তবুও কেন জানি এই মানুষটার সান্নিধ্যে থাকলে রোদেলার অকারণে খুশি থাকে। এই যে মানুষটা দূর শহরে চলে গেল, এখন এই মানুষটার সাথে আর না চাইতো তার রাগ হবে, অভিমান জমবে। অভিমানের সাথে দূরত্ব বেড়ে যাবে, অভিমানের সাথে দূরত্ব বেড়ে চলবে। রোদেলার রাত কাটবে চোখের অশ্রু দিয়ে বালিশ ভিজিয়ে। তাহসিন চলে যাওয়ার 4 দিন কেটে গেছে। যেদিন চলে গিয়েছে সেদিন রাতে বাসে থাকা অবস্থায় রোদেলাকে ফোন করেছিল। অনেকটা সময় কথা বলেছে। সে রাতে রোদেলার খারাপ লেগেছিল, তবে যখন তাহসিন তাকে ফোন করেছে, অনেকটা সময় কথা বলেছে ফোনে, তখন আর খারাপ লাগেনি। সে রাতে রোদেলা তাহসিনের সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু এই 3 রাত তাহসিন সময় পায় না ফোন করার। সেই আগের মতোই ব্যস্ত হয়ে গিয়েছে। আর রোদেলা সারাক্ষণ তাহসিনের ফোনের অপেক্ষায় থাকে। এই 4 দিনে তার শুধু তাহসিনের কথাই মনে পড়ে। যে 5টি দিন তাহসিন তার কাছে ছিল, সময় কতই না সুন্দরভাবে কেটে গিয়েছিল। অথচ এই 4টা দিন যেন তার 4 যুগের মতন কাটছে। রোদেলা নিজের খেয়াল অবধি রাখছে না, সারাক্ষণই কেমন উদাস হয়ে থাকে। এই তো আজ রাতেও সে অপেক্ষা করে আছে তাহসিনের কল দেবে এই জন্য, কথা হবে। কিন্তু না, অনেকটা সময় অপেক্ষা করার পরও তাহসিন কোনো কল দিল না। তখন সে কান্না করে দিল। ইদানিং হুটহাঁটি তার কান্না পাচ্ছে। কিছুক্ষণ পরপরই ভাবছে 3 দিন আগেও তো তাহসিন তার কাছে ছিল, তাকে কত ভাবেই না লজ্জায় ফেলত। আবার তার খেয়াল রাখত সমুদ্র সৈকতে যে কত সুন্দর সময় না কাটিয়েছিল। সেসব মনে করে সে খুব দুঃখ পায়, তাহসিনকে বেশ মিস করে। তখন মনে হয় তাহসিনের কাছে ছুটে চলে যেতে, কিন্তু তা কি আর করা সম্ভব? তাহসিন কাছে থাকলে কেমন যেন কেয়ারিং হাজবেন্ড হয়ে যায়। তখন যেন মানুষটা রোদেলাকে ছাড়া কিছুই বুঝে না, অথচ দূরে গেলেই ভুলে যায়। রোদেলার কথা কি তার একটুও মনে পড়ে না? তাহসিনের প্রতি রোদেলার বেশ অভিমান জমে। দূরে গেলে মানুষটা বদলে যায় কেন? আবার ভাবে তাহসিন তো একজন দায়িত্ববান মেজর, তার কত দায়িত্ব আছে, সেসব তো আগে পালন করতে হবে। দেশই তো আসল, দেশের কাছে পরিবার কিছু নাকি? এসব বলেও নিজেকে বোঝায়। নিজের মন মাঝে মাঝে বোঝে, আবার মাঝে মাঝে অবুঝ হয়ে যায়। সবসময় কি মন মর্জি মতন চালানো যায়? রোদেলা সেসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। উঠে যে ডায়েরি হাতে নিয়ে বসলো। ডায়েরিতে গুটি গুটি অক্ষরে লিখল, জনাব, আমার এই চক্ষু জোড়া সারাটাক্ষণ আপনারে খুঁজিয়া বেড়ায়। আপনারে দেখিয়া তাহারা তাহাদের তৃষ্ণা মিটাইবার চায়।
যদিও আপনারে দেখিবার তৃষ্ণা ইহ জীবনেও মিটবে না, তবুও আপনারে দেখিয়া এই চক্ষু জোড়া শান্তি মিলাইবার চায়। আরও কিছুদিন বাদের কথা। রোদেলা আনমনে তরকারি কাটছিল, অন্যমনস্ক থাকায় হাতটা কেটে ফেলল। নাজমা বেগম চুলায় তখন মাছ ভাজছিলেন। রোদেলার এই কাণ্ড দেখে চুলা অফ করে ছুটে এলেন। বটি থেকে দূরে সরিয়ে রোদেলাকে নিয়ে হলরুমে বসালেন। তারপর মেয়েকে ধমক দিয়ে বললেন, মন কোথায় থাকে তোর? দেখলি তো হাতটা কিভাবে কেটে গেল। ইয়া আল্লাহ, আমি এজন্যই তোকে বলেছি কাজ করা লাগবে না, তাও তোর কাজ করা চাই। মা এতটা ঘাবড়ো না, ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, তুই বস, আমি আসছি। নাজমা বেগম ঘর থেকে যেয়ে হেক্সিসল আর সাথে তুলা নিয়ে আসলেন। এসে রোদেলার হাতে খুব যত্ন করে লাগিয়ে দিলেন। রোদেলা দেখলো হাত কেটেছে তার, অথচ মা কষ্ট পাচ্ছে। এটাই বুঝি মা? রোদেলার যে আক্ষেপ ছিল, সে আক্ষেপ তার শাশুড়ি মাকে পেয়ে মিটে গেছে। মেয়ের মতন আগলে রাখেন তিনি। রোদেলা যেন ধন্য হয়েছে শ্বশুর শাশুড়ি পেয়ে। ডান হাতটা কাটা গেল, যার জন্য নাজমা বেগম নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিলেন। সন্ধ্যার এক ফাঁকে ছেলে যখন কল দিল, তখন ছেলেকে এক গাদা বকা শোনালেন। মেয়েটার কষ্ট তো দেখছেন তিনি। ছেলেটা কি পারে না মেয়েটাকে একটু সময় দিতে? কিন্তু তাহসিন কি করে তার মাকে বোঝাবে তাহসিন কতটা ব্যস্ত থাকে, খাওয়ার সময় অবধি পায় না। যখন তার একটু সময় হয়, রোদেলার ঘুমানোর সময় হয়। অত রাতে ফোনে কথা বলা যায় নাকি? তারপরেও তো 2 দিনই যা কল দিয়েছিল, হাতে গুনে 2-1 মিনিট কথা হতো। এত অল্প সময় রোদেলা মানতে চায় না। রোদেলার যে কত কথা জমে থাকতো, সেসব কি এই 2 মিনিটে শেষ করা সম্ভব? তাই গত কটা রাত তাহসিনের সাথে অভিমান করে তাহসিনের ফোনই ধরে না। আর তাহসিনের কাজে চাপ থাকায় রোদেলার অভিমান ভাঙাতেও পারে না। তার কিছুই করার নেই। রোদেলার বুঝতে হবে, সে যদি এসব না বোঝে তাহলে তাহসিনের আর কি করার আছে? এখানে তাহসিনের দোষ কোথায়? নাজমা বেগম কারোরই দোষগুণ হিসেব করতে চান না। তিনি বেশ করে বুঝেছেন এভাবে ওরা দুজন দুজনের থেকে সরে যাচ্ছে। এভাবে কি আদৌ সংসার হবে? বিয়ের 4 দিনের মাথায় ছেলে কর্মস্থলে গিয়েছে। এরপর 3 মাস পরেই বা যা এসেছিল, 5 দিনের মাথায় আবার চলে গিয়েছে। এরপর থেকে ওদের ঠিক কথা হয় না। এইদিকে রোদেলাও সারাক্ষণ মুখ বেজার করে থাকে, ঠোঁটে টেনে টুনে হাসি আনে। মেয়েটার যে মন ভালো নেই সেটা নাজমা বেগম বেশ ভালোই বুঝতে পারেন। আর কত এভাবে চলবে? দেখতে দেখতে তো মাস পেরিয়ে গেল। ছেলে যে দীর্ঘ সময়ের আগে বাড়ি ফিরতে পারবে না তা সম্পর্কে তিনি অবগত আছেন। তাই বলে মেয়েটাকে তো দুঃখে রাখতে পারেন না। মান অভিমানের পাল্লা ছেলে আর ছেলের বউয়ের মাঝে বেড়েই চলেছে। এটা আর কমার নয়, ওনারই কিছু একটা করতে হবে। তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তাজউদ্দিন সাহেব বাসায় ফিরতে বললেন, শোনো, আমার মনে হয় বৌমাকে তাহসিনের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। বৌমার ওর কাছে থাকাই উচিত, নইলে দিন দিন ওদের মাঝে যে দূরত্ব তৈরি হচ্ছে, এ দূরত্ব যে আর মেটার নয়। কিন্তু তোমার ছেলে কি তা মেনে নিবে? তাকে তো আগে জানাতে হবে। না জানানো যাবে না, জানালেই নাকচ করবে। তুমি না জানিয়ে বৌমাকে নিয়ে দিয়ে আসবে, তারপর আমিও দেখব বৌমাকে তার কাছে না রেখে কোথায় যায়। এত বড় একটা কোয়ার্টারে সে তো একাই থাকে, বৌমা গেলে নিশ্চয়ই থাকার কষ্ট হবে না, তাই না? বরং ওদের মাঝে দূরত্ব কমবে। মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে থাকে, ওকে এমন দেখতে যে আমার ভালো লাগে না। মেয়েটার বয়স কম, এই সময়টা তো স্বামীর কাছাকাছি ঘুরঘুর করার সময়। অথচ দেখো, বিয়ের 4 দিনের মাথাতেই স্বামী দূরে চলে গিয়েছে, এরপর কয়েক মাস পর এসেছে, ফের 5 দিনের মাথায় চলে গিয়েছে। এইদিকে ওদের ঠিকমতো কথাও হয় না। এভাবে আর কয়দিন বলো? নেহাত মেয়েটা ভালো বলে কিচ্ছুটি বলছে না। অন্য কোনো মেয়ে হলে তোমার ছেলের এই কাণ্ড সহ্য করতো না। আমি বাপু কিছু জানি না, তুমি আগামীকালই মেয়েটাকে তাহসিনের কাছে রেখে আসবে। তা অবশ্য ঠিকই বলেছ। ঠিক আছে, তবে তুমি বৌমাকে আজই জানিয়ে দাও। গোছ গাছের অত ব্যাপার আছে, তাই না? আমি এখনই যাচ্ছি। নাজমা বেগম রোদেলাকে যে জানায় সবটা। রোদেলাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেন। ও শ্বশুরের সাথে সকালেই রওনা হবে। রোদেলা নাকচ করে সে এখানেই থাকবে, তার শ্বশুর শাশুড়ির সাথেই থাকবে, ওনাদের ছেড়ে দূরে যাবে না। কান্নাকাটি শুরু করে দেয়। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ অনেক বুঝিয়ে রোদেলাকে রাজি করায়। রোদেলাও বাবাকে জানিয়ে রাখে আগামীকালই রোদেলা চট্টগ্রাম চলে যাবে। রোদেলার বাবা জানান আগামীকাল সকালের দিকে এসে মেয়ের সাথে একবার দেখা করে যাবেন। রোদেলা তার ব্যাগপত্র গুছিয়ে নেয়, সাথে নেয় উপন্যাসের বইগুলো।
আর প্রয়োজনীয় কাগজপত্র। কারণ যেহেতু চট্টগ্রামে শিফট হচ্ছে, সেহেতু ওইখানের কলেজেই সে ভর্তি হবে। তখন অনেক রাত, খাওয়া দাওয়া শেষে রোদেলা নিজের রুমে এসে ডায়েরিটা নিয়ে বসেছে সবে। এতদিনে টুকটাক অনেক লেখাই লিখেছে, আজও লিখতে বসলো। ডায়েরিটা সাদা পাতায় আঁচড় কাটলো, লিখতে থাকলো। মাহমুদ সাহেব, আগামীকাল আপনার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আমাকে দেখার পর আপনার কেমন অনুভূতি হবে? আমাকে দেখে আপনি কি চমকে যাবেন না? আপনার ভালো লাগবে নাকি জেদ উঠবে? আপনি কি খুশি হবেন না? তবে যাই বলুন না কেন, আমি কিন্তু অনেক খুশি হব। যদিও প্রথমে ভেবেছিলাম যাব না, কারণ মা আর বাবাকে ছাড়া কি করে থাকবো আমি। পরে আবার আপনাকে দেখার লোভ সামলাতে পারলাম না। আর এখানে আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ খারাপ লাগে। রাত হলে বেশ ভয়ও লাগে, তাই রাজি হয়ে গেলাম। আর মা বাবা যেহেতু এতটা জোর করলেন, তাই ওনাদের কথার উপর কিছু বলতেও পারলাম না। আর সকাল হওয়ার অপেক্ষা এখন। তারপরে প্রায় 1 মাস পর আপনার সাথে দেখা হতে চলেছে। আমি তো খুব খুশি। আর আপনি? রোদেলা লেখা শেষ করে ডায়েরিটাও ব্যাগে পুরে রাখলো। ব্যাস, ব্যাগ গোছানো শেষ, এবার শুধু যাওয়ার পালা। পরের দিন সকাল রোদেলার বাবা আর তার ছোট বোনটা রোদেলাকে বিদায় জানাতে এলো। যাওয়ার পূর্বে রোদেলা নাজমা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই মানুষটা তাকে মায়ের মতন এতটা দিন স্নেহ দিয়েছেন, ভালোবেসেছেন। এই মানুষটাকে ছাড়া থাকতে তার খুব কষ্ট হবে যে। একে একে সবার থেকে বিদায় নিয়ে রোদেলা তার শ্বশুরের সাথে চলল তার জনাবের কাছে। এবার দেখার পালা, তার জনাব তাকে দেখে খুশি হয় নাকি দুইটা ধমক লাগায়। তাহসিন থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, সেখানের একদম শেষ প্রান্তের কোয়ার্টারে থাকে সে। অপেক্ষাকৃত নিলিবিলি জায়গা, তার কর্মস্থল থেকেই কোয়ার্টারটা দেওয়া হয়েছে। শুধু তাকেই না, তাদের সেনাপ্রধানের সকলের থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। মেজর তাহসিনের মাহমুদের কোয়ার্টারটা ছিল সেনানিবাসের দোতলার ভবনের ওপর তলায়। দুইটার বড় বড় রুম, একটা রুমের সাথে লাগোয়া বারান্দাও আছে। দোতলার এই ভবনের দক্ষিণ পূর্ব কোণার ঘরটাই মেজর তাহসিন মাহমুদের। অনেক জার্নি করে অবশেষে তাজউদ্দিন আর রোদেলা চট্টগ্রাম এসে পৌঁছেন। আস্তে আস্তে দুপুর গড়িয়ে যায়। ওনারা একটা রেস্টুরেন্টে দুপুরের ভোজন সেরে নেন। এরপর রোদেলাকে নিয়ে তাহসিনের কোয়ার্টারের কাছাকাছি এসে তাহসিনকে ফোন দিলেন। এই সময় ছেলে ক্যাম্পে আছে সেটা তিনি ভালো করেই জানেন, তাই তো তিনি তাহসিনের কোয়ার্টারের কাছাকাছি এসে তাহসিনকে ফোন করেন, জানান তিনি এসেছেন, সে যেন দেখা করে। তাহসিন অল্প কিছুক্ষণের জন্য ক্যাম্প থেকে অনুমতি নিয়ে আসে। আর এসে যখন রোদেলাকেও দেখে, তখন সে যেন আকাশ থেকে পড়ে। হুট করে তার বাবা আর বউয়ের আগমন তার বোধগম্য হলো না। এইদিকে প্রায় 1 মাস পর পর তাহসিনকে দেখে রোদেলার ভেতর ভেতর আনন্দে লাফিয়ে ওঠে, তবে ভয়ে কিছুটা গুটিয়েও যায়। মনে পড়ে যায় এতদিন কি করে সে তাহসিনকে ইগনোর করত। সুযোগ পেয়ে 2 দিন তাহসিনকে কথাও শুনিয়ে দিয়েছিল, এরপর তো অভিমান করে আর কথাই বলেনি। সেসব ভেবেই যেন এখন লজ্জা লাগছে। তাহসিন একবার রোদেলার দিকে তাকিয়ে, তারপর তার বাবার দিকে তাকিয়ে বলল, তোমরা হঠাৎ এলে যে? বৌমাকে নিতে এসেছি। মানে? আর কি, বৌমা এখন থেকে তোমার সাথেই থাকবে। ওকে ওখানেই কলেজে ভর্তি করিয়ে দিবে। কিসব বলছো বাবা? এটা আমার কর্মস্থল, ভুলে গেলে? আর জানো না এখানে কতটা রিস্ক থাকে? এতটা রিস্ক নিয়ে ওকে এখানে রাখবো মানে? আমি তো ঠিকমতো বাসায়ও থাকি না। ও তখন কোথায় থাকবে বলো? কেন, তোমার বাসায়? ঠিকমতো বাসায় থাকো না, কিন্তু রাতে তো অন্তত বাসায় ফিরো, তাই না? তখন তো একবার হলেও মেয়েটা তোমাকে দেখতে পারবে, কথা বলতে পারবে। এভাবে সংসার হয় না। মেয়েটা আমাদের চোখের সামনে মন খারাপ করে বসে থাকে, সেসব দেখে ভালো লাগে না। এত কথা বুঝি না। তুমি ওকে তোমার কাছেই রাখবে। আমার জানা মতে তুমি আগে থেকেই ফ্যামিলি থাকার রেজিস্ট্রেশন করে রেখেছিলে, এমনকি বিয়ের পরপর স্ত্রীর নামেও অন্তর্ভুক্ত করে নিয়েছিলে। কি ভুল কিছু বলেছি নাকি? না বাবা। তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, ফিরতি ট্রেনে আবার ফিরতে হবে আমায়। বাবা শোনো। আর কোনো কথা না, যা বলেছি তাই। ঠিকঠাক মতো থাকিস মা, নিজের খেয়াল রাখিস। আর মন খারাপ হলে আমাদেরকে ফোন দিবি। আমাদের সাথে কথা বললে তো মন এমনি ভালো হয়ে যাবে। আসি রে। বাবা, দোয়া করবেন। আপনি আপনার ঔষধগুলো ঠিক মতো খাবেন, মাকেও দেখে রাখবেন। আচ্ছা ঠিক আছে মা, চিন্তা করিস না। তাজউদ্দিন সাহেব আর দাঁড়ালেন না, জিরেলেন না, চলে গেলেন। এইদিকে তাহসিন একবার রোদেলার দিকে তাকালো, তারপর গমগমে কণ্ঠে বলল। এসো। রোদেলা ঠিক বুঝে উঠতে পারছে না তাহসিন কি রাগ করলো নাকি খুশি হলো। তাহসিনের মুখবয়ব দেখে ঠিক আঁচ করা যাচ্ছে না। রোদেলাকে তাহসিন কোয়ার্টারে নিয়ে গেল। কোয়ার্টারে এনে
রোদেলাকে সবকিছু দেখিয়ে দিয়ে তারপর সে তার আবার কর্মে ফিরে গেল। তার হাতে যে বেশি সময় নেই। এদিকে রোদেলা তার ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে তাহসিনের ওয়ার্ড্রপে সুন্দর করে গুছিয়ে রাখল। তাহসিন বেশ পরিচ্ছন্ন মানুষ, সেটা তার রুম দেখেই বোঝা যাচ্ছে। একা মানুষ থাকে, তবুও কি সুন্দর করে পুরো রুমখানা ক্লিন করে রেখেছে। তবুও রোদেলার হাতে কোনো কাজ নেই বিধায় রুমটা আরো ভালো করে গুছিয়ে নিল, একদম পরিপাটি করে রাখলো। পুরো 2টি রুম, রান্নাঘর, বারান্দা হতে সবটা নিজে হাতে সুন্দর করে সাজালো। তারপর রান্নাঘরে যেয়ে ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটতে লাগলো। শুনেছে তাহসিন দুপুরে খাবার বাইরে খেয়েছে, হয়তো রাতে বাসায় ফিরে রান্না করত, কিন্তু এখন যেহেতু রোদেলা আছে তাই কোনো চিন্তা নেই। রোদেলাই কাজ সব এগিয়ে রাখলো। বিয়ের আগের থেকেই সে রান্নায় একদম পাকা, তাই কোনো ঝামেলাই হলো না। রান্না বান্না করতে শুরু করে দিল। সবকিছু শেষ করতে করতে রাত হলো। হাতের সব কাজ শেষ করে লম্বা একটা শাওয়ার দিল। এরপর বেগুনি রঙা একটা শাড়ি তার গায়ে জড়ালো। তার এখনো সেদিনের কথা মনে আছে, যেদিন তাহসিন তাকে বলেছিল তাহসিনের সামনে যেন সে শাড়ি পরে থাকে। শাড়িতে রোদেলাকে নাকি বেশ সুন্দর লাগে। সে কথা ভেবেই রোদেলা মুচকে হাসল। তাহসিনের বলা কথার পর থেকে রোদেলা সবসময় শাড়ি পরে শাড়িতে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে। সে কথা কি তাহসিন জানে? জানে না। জানবেই বা কি করে? রোদেলাই তো জানায়নি। সে যাই হোক, রোদেলা বেগুনি রঙা শাড়ি পরে তার সাথে সাদা রঙা ব্লাউজ পরল। এরপর চোখে মোটা কাজল টানলো, ঠোঁটে লিপ বামের আস্তরণ দিল। চুল ভেজা, তাই আঁচড়ে চুলগুলো খোলায় রাখলো। এরপর তাহসিনের জন্য সে অপেক্ষা করতে লাগলো। তাহসিনের রুমের বারান্দায় দাঁড়ালে ছোট্ট খনন করা একটা জলাশয় দেখা যাচ্ছে, যেটা চারপাশে সুন্দর করে বাঁধানো, যেখানে পদ্ম ফুলের পাতা আছে। বোঝাই যাচ্ছে এখানে পদ্ম ফোটে। এখন তো পদ্ম ফুলের সিজন নয়, বর্ষা থেকে সরতে পানি টইটুম্বুর হয়ে থাকে আর ফোটে অসংখ্য পদ্ম। পদ্মশূন্য জলাশয়টা কি সুন্দর করে রাতে তার রূপলি আলো ছড়াচ্ছে, এক অন্যরকম সুন্দর লাগছে। চাঁদের আলোয় জলাশয়ের পানি ঝলমল করছে, চাঁদের ছায়া পানিতে পড়ছে, বেশ দারুণ লাগছে। রোদেলা সেটাই মুগ্ধ চোখে দেখতে লাগলো। হঠাৎ কারো কাশির আওয়াজ পেয়েই রোদেলা ধরফড়িয়ে উঠে পিছু ঘুরল আর দেখতে পেল তাহসিন আড়াআড়ি ভাবে বুকে হাত গুজে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা বুকে থুতু দিয়ে বলল, আম, আপনি কি করে এলেন? ডুপ্লিকেট চাবি দিয়ে। তুই এতটা মনোযোগ দিয়ে কি দেখছিলে? ওই তো পদ্মবিলের উপরের চাঁদের ঝলমলে আলো। তাহসিন বারান্দার বাইরে দৃষ্টি দিল, দেখতে পেল আসলেই বেশ সুন্দর লাগছে। এতদিন এই সৌন্দর্য খেয়াল করা হয়নি, অথচ আজ রোদেলার জন্যই তা চোখে পড়ল। তাহসিন বলল, ডিনার করেছো? রোদেলা 2 দিকে মাথা নাড়ালো, যার অর্থ না। তাহসিন বলল, এতক্ষণ না খেয়ে অপেক্ষা করছিলে কেন? আমার ফিরতে ফিরতে অনেক লেট হয়, আর কখনো যেন এমনটা না হয় মাথায় রেখো। চলো, ডিনার করবে। রোদেলা রান্নাঘরের দিকে গেল, খাবার টেবিলে এনে রাখলো। তাহসিন ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসল। রোদেলাও বসল। তাহসিন খেতে খেতে বলল, বাহ, তোমার রান্নার হাত দেখছি খুবই ভালো। ধন্যবাদ। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে রোদেলা সবকিছু গুছিয়ে রেখে রুমে এলো। রুমে এসে দেখলো তাহসিন বিছানা ঝাড়ছে। বিছানা রেডি করা শেষে তাহসিন একপাশে যেয়ে শরীর এলিয়ে দিল। সারাদিনের ক্লান্তি যেন তাকে ভর করেছে। এদিকে রোদেলা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। তার কেমন যেন লজ্জা লাগছে। রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন শুধালো। কি হলো মাইমুন, দাঁড়িয়ে কেন? রোদেলা মুগ্ধ হয়ে তাহসিনের দিকে কিছু পল তাকিয়ে রইল। কতগুলো দিন পর তাহসিনের মুখে এই নামটা শুনতে পেরেছে সে। রোদেলা গুটি গুটি পায়ে এগিয়ে এলো, লাইট অফ করে বিছানার পাশের হেডলাইটটা জ্বালিয়ে দিল। তারপর এক কোণায় চুপটি করে শুয়ে থাকলো। এতদিন তাহসিন ছিল না বিদায় তাহসিনের বালিশ জড়িয়ে ঘুমিয়েছে, কিন্তু আজ তো তাহসিন পাশে আছে। তাহসিনের হাত ধরে ঘুমানো উচিত, কিন্তু তার যে বড্ড লজ্জা লাগছে। ওইদিকে তাহসিন রোদেলার উদ্দেশ্যে বলল, কি হলো, ঘুম আসছে না বুঝি? হাত দিব? হাত ধরে ঘুমাবে? তাহসিনের এই কথাটা শুনে রোদেলা জিভ কাটল। ধরা পড়ে গেল যে সে। লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢাকল। তাহসিন ফুস করে শ্বাস ছেড়ে বলল, অভিমানের কন্যার লজ্জা দিকে এখনো কাটেনি? অভিমান করার সময় লজ্জা কোথায় থাকে? ফোনে তো খুব কথা শোনাও। এখন তাহলে চুপ কেন ম্যাডাম? এখন তো লজ্জার কোত্থেকে উকি দিয়েছে শুনি। এই কথাটা শুনে রোদেলা লজ্জায় চুপ করে রইল। লোকটা সুযোগ বুঝে ঠিক জায়গাতেই খোঁচা মেরে দিল। সমস্যাও নেই, রোদেলাও কোনো এক সময় এটা শোধ নেবে। রোদেলাকে সময় দিত না বিধায় তো এমন করত, নয়তো রোদেলা কি এমন নাকি? হ্যাঁ, শুধু এই লোকটার সামনে এলে তার কণ্ঠ রোধ হয়ে পড়ে বিধায় বলতে পারল না। আপনিও তো কাছে থাকলে আমায় ছাড়া কিচ্ছু বোঝেন না, অথচ দূরে চলে এলে আমাকে ভুলেই যান। নিজের দোষের জন্য আমার কাছ থেকে কথা শুনেছেন,
নেহায়েত রোদেলা ভদ্র মেয়ে, বিধায় মুখের উপর জবাব দিল না মাহমুদ সাহেব। নয়তো এমন জবাব দিত যেন আপনি নিজেই লজ্জায় পড়ে যেতেন। রোদেলা মনে মনে বকবক করতে করতে ঘুমিয়ে পড়ল। সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই আজ জলদি ঘুম তার চোখে হানা দিল। তবে হ্যাঁ, তাহসিনের হাত মুঠোতে পুড়তে ভুলল না। রোদেলা তাহসিনের পাশে ফিরে চোখ বড় বড় করেই তাহসিনের হাত মুঠোতে পুড়ল, যাতে তাহসিনের চোখে চোখ পড়ে ফের লজ্জা পেতে না হয়। রোদেলার কাণ্ড দেখে তাহসিন ঠোঁট চেপে হাসল। শান্তিময় একটা শ্বাস টেনে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। পরদিন সকাল ভোরে তাহসিন আর রোদেলা ঘুম থেকে উঠে দুজনেই একসাথে নামাজ আদায় করে নেয়। এরপর তাহসিন যায় মর্নিং ওয়ার্কে আর রোদেলা রান্নাঘরে সকালের নাস্তা বানাতে। তাহসিন ফিরে এসে নাস্তা করবে। রোদেলা নাস্তা বানানো শেষ হতেই তাহসিন ফিরে আসে। তাহসিন রেডি হয়েই টেবিলে আসে। রোদেলা তাহসিনকে নাস্তা প্লেটে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে কেন? ব্রেকফাস্ট করতে বসো। আপনি খান না, আমি পরে খাবো। হুম, তুমি এখন এই মুহূর্তে আমার সাথে ব্রেকফাস্ট করবে, আদেশ করছি। তাহসিনের কড়া কণ্ঠের সাথে রোদেলা আর পেরে উঠল না। তাহসিনের সাথে নাস্তা সেরে নিল। এরপর তাহসিন তার কর্মস্থলে বেরিয়ে গেল আর রোদেলা দুপুরে রান্নাবান্না করতে লাগলো। রোদেলা বিকেলের দিকে ঘুমালো। এক ঘুমে তার বিকেল কেটে সন্ধ্যাও কেটে গেল। ঘুম থেকে উঠে দেখলো তখন রাত 9টা বাজে। এতটা সময় এসে ঘুমিয়েছে ভাবতেই অবাক লাগছে। উঠে হাত মুখ ধুয়ে নিল। তারপর একটু হালকা নাস্তা করে উপন্যাসের বই নিয়ে পড়তে বসলো। এই তো, আর এই কয়েকটা দিনে তো সময় হাতে আছে। এরপর যখন কলেজে ভর্তি হবে তখন একাডেমিক বইয়ের বাইরে অল্প স্বল্প এই উপন্যাসের বই পড়তে পারবে। কারণ তখন তাহসিন সাফ সাফ জানিয়ে দিয়েছে একাডেমিক বই পড়া ফাঁকি দিয়ে মোটেও উপন্যাসের বই সে পড়তে পারবে না। আগামীকালেই তাহসিন রোদেলাকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাবে। কলেজে ভর্তি হলে একদিকে ভালোই হবে, কারণ ক্লাস পড়াশোনা সব নিয়ে রোদেলার সুন্দর সময় কেটে যাবে। নয়তো বাসায় একা একা তার সময় কাটতে চায় না। পরের দিন রোদেলাকে নিয়ে কলেজে গেল। চট্টগ্রামের নামকরা কলেজে ভর্তি করিয়ে দিল। এরপর তাহসিন রোদেলাকে ক্যান্টনমেন্টের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখালো এবং ক্যাম্পাস নিয়ে কত শত গল্প বলল। আর্মি সম্পর্কে রোদেলা ততটা অভিজ্ঞ ছিল না। তাহসিনের কাছ থেকে অনেক কিছুই জানল। কলেজে রোদেলার প্রথম দিন। ভর্তির দিনই তাহসিন রোদেলাকে কলেজে আসা যাওয়ার পথ চিনিয়ে দিয়েছে। সেনানিবাস থেকে অতটাও দূরে নয়, রোদেলা একা একা যাতায়াত করতে পারবে। তবে সে ভেবেছিল আজ প্রথম দিন তাহসিনের সাথে কলেজে আসবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। যখন তখন তো আর ছুটি নেওয়া সম্ভব না, তাই না? রোদেলার পরনে কলেজ ইউনিফর্ম, গলায় আইডি কার্ড ঝুলানো, চুলে লম্বা একটা বিনি, কাঁধে ব্যাগ নিয়ে কলেজে ছুটল। নিজের শ্রেণীকক্ষে যে চুপচাপ বসে রইল। কলেজে আজ তার প্রথম দিন। খুবই আনন্দ, সাথে ভয়ও লাগছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সকলেই তো অপরিচিত। রোদেলা কি পারবে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে? আগের স্কুলে তো রোদেলার কত বান্ধবী ছিল, তাদের জন্যই স্কুল কামাই দিত না। তবে এখানেও কি তার নতুন বান্ধবী জুটবে? কাঙ্ক্ষিত সময় হতেই ক্লাসের টিচার এলেন, নিজের পরিচয় দিলেন। অতঃপর একে একে সকলের পরিচয় নিলেন। নাম, বর্তমান ঠিকানা, এসএসসি রেজাল্ট, পূর্বের স্কুলের নাম এসবে জিজ্ঞাসা করলেন। একে একে সকলেই সকলের পরিচয় দিল। এভাবে প্রথম দিনের ক্লাস কাটল। রোদেলার পাশে বসেছিল একটা মেয়ে। রোদেলা যেমন চুপচাপ, সে হচ্ছে রোদেলার উল্টো, বেশ চঞ্চল। রোদেলার সাথে সে এমনভাবে কথা বলছে যেন তারা পূর্ব থেকে কত পরিচিত ছিল। মেয়েটাকে রোদেলার মন্দ লাগেনি। মেয়েটার নাম নেহা। ক্লাস শেষে যখন রোদেলা ক্লাস থেকে বের হতে নেবে, ঠিক তখনই নেহা মেয়েটা দৌড়ে এসে রোদেলার সামনে দাঁড়ালো। রোদেলা ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। মেয়েটা খিলখিল করে হেসে বলল, ভয় পেয়েছো? হুম। আচ্ছা সরি। শোনো, আমরা কিন্তু আজ থেকে বন্ধু, ঠিক আছে? আচ্ছা। এবার হাত মেলাও, তাহলে বুঝবো তুমি আমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছো। রোদেলা মেয়েটার হাতে হাত মিলালো। মেয়েটা ঠোঁট প্রসারিত করে হাসলো, যেন রোদেলার সাথে বন্ধুত্ব করতে পেরে সে খুবই খুশি। রাত তখন 8টা। রোদেলা সময় কাটানোর জন্য উপন্যাস পড়ছে। যেহেতু একাডেমিক বই এখনো কেনা হয়নি, সেহেতু বসে বসে উপন্যাস পড়ে সময় কাটানো শ্রেয়। রোদেলা যখন উপন্যাসের বই পড়ছিল তখনই তার মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হয়। বই পাশে রেখে রোদেলা মোবাইল হাতে নিল। দেখলো নেহা মেসেজ দিয়েছে। আজ আসার সময় আইডিতে অ্যাড করে নিয়েছিল। রোদেলা মেসেজে রিপ্লাই দিতেই নেহা কল দিয়েছে। টুকটাক কথা বলার পর নেহা জিজ্ঞেস করলো, আচ্ছা রোদেলা, আমি তো জানি তোমার নাম মাইমুনা। ইভেন তোমার আইডির নামও মাইমুনা ইসলাম রোদেলা। তাহলে আইডির নামের পাশের নিকনেমটা মাইমুন দেওয়া কেন? হুম, নিশ্চয়ই বয়ফ্রেন্ড ডাকে এই নামে, তাই না?
আরে না, একটু ভুল বলেছো। আমি বিবাহিত, আমার হাজবেন্ড আমাকে ওই নামে ডাকে। কি বলো, তুমি বিবাহিত? বিশ্বাস হচ্ছে না আমার। সত্যি আমি বিবাহিত। দাঁড়াও, আমার হাজবেন্ডের ছবি পাঠাচ্ছি। রোদেলা সঙ্গে সঙ্গে নিহাকে সমুদ্র সৈকতে যেয়ে তোলা ওদের দুজনের একসঙ্গের একটা ছবি সেন্ড করলো। নিহা দেখে বলল, তোমার হাজবেন্ডটা দেখতে তো দারুণ হ্যান্ডসাম। কি করেন উনি? সেনাবাহিনীর মেজর সাহেব উনি। ওহ, তাহলে তো বোধহয় বেশ কাঠখোট্টা। না, তেমন কিছুই নন। ওনাকে বাইরে থেকে যেমনটা কঠোর দেখায়, উনি আসলে ততটা কঠোর নন। উনি খুবই ভালো একজন মানুষ। যারা ওনাকে চেনে তারাই জানে। এভাবে নিহার সাথে আরো কিছুক্ষণ ফোনে কথা হলো। এরপর ফোন রেখে রোদেলা চুলায় ভাত বসিয়ে দিল। অতঃপর পুনরায় উপন্যাসের বই নিয়ে বসলো। তাহসিন ফিরলে দুজন একসাথে খেতে বসলো। খেতে খেতে তাহসিন জানতে চাইল কেমন কেটেছে কলেজের প্রথম দিন। রোদেলা সব গল্প করলো। এমনকি একটা নতুন বান্ধবী হয়েছে সেটাও জানাতে ভুলল না যেন। পরের দিন নিহা রোদেলার আগে ক্লাসে এসে পড়ল। রোদেলা আসতেই দুজন গল্প শুরু করলো। ক্লাসে টিচার এলেই মন দিয়ে ক্লাস করলো। ক্লাস শেষে যখন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই লম্বা ফর্সা একটা ছেলে পাশ কাটিয়ে গেল। এমনভাবে পাশ কাটলো রোদেলার ওপরে চাপতে যেয়ে যেন পড়ে যেতে যেতে বাঁচলো। শান্ত রোদেলার রাগে কপালে ভাঁজ পড়ল, তবে তখন কিচ্ছুটি বলল না। কিন্তু পাশে থাকা নিহা চেঁচিয়ে উঠে বলল, এই ছেলে, এই চোখ দেখতে পান না নাকি? আর একটু হলে তো আমার বান্ধবী পড়ে যেত। ফাজিল কোথাকার। ছেলেটা হঠাৎ থামিয়ে পিছু ঘুরে তাকালো। হঠাৎ রোদেলার দিকে নজর যেতেই ছেলেটা থমকে গেল। রোদেলার ফর্সা ফোলা ফোলা গাল, কি দারুণ দেখতে মেয়েটা। ছেলেটার কাছে যেন প্রথম দেখাতেই ভালো লেগে গেল। ছেলেটা আস্তে করে বলল, সরি। নেক্সট থেকে সাবধানে চলাফেরা করবেন, যেন আপনার জন্য অন্য কেউ বিপদে না পড়ে। কথাটুকু বলেই রোদেলা ছেলেটার পাশ কাটিয়ে চলে এলো। রোদেলার সাথে নিহাও এসে পড়ল, কিন্তু ছেলেটা দাঁড়িয়েই রইল যতক্ষণ অবধি রোদেলা চোখের আড়াল না হয়। ছেলেটা কলেজের সিনিয়র স্টুডেন্ট, অনার্স করছে। এই কলেজে তার বেশ নামডাক আছে। ভালো স্টুডেন্টের জন্য নামডাক কুড়ায়নি। তার নামডাক হয়েছে মারামারি, ঝামেলা, এসব কিছুতেই। সবাই এক নামে চেনে, শান্ত ভাই। কিন্তু নামের সাথে তার কাজের কোনোই মিল নেই। নামটা শান্ত হলেও কাজ করে সব অশান্তময়। রোদেলা যাওয়ার পর শান্ত নামের ছেলেটা রোদেলার সম্পর্কে খবর নিল। যেহেতু রোদেলার সাথে তেমন কারো পরিচয় নেই, তাই শুধু নামটুকুই জানতে পারল। কোথায় থাকে না থাকে কিছুই আর জানা হলো না। কেটে গিয়েছে কয়েকটা দিন। এই কয়েকটা দিনে রোদেলা প্রতিদিনই ক্লাসে আসত, ক্লাস করত, নিহার সাথে গল্প করত। তার সময় বেশ দারুণভাবে কেটে যেত। এইদিকে শান্ত নামের ছেলেটা রোদেলাকে রোজ একবার করে দেখতে রোদেলার ক্লাসের সামনে ঘুরঘুর করত। রোদেলার অজান্তেই রোদেলাকে দেখে চলে যেত। আজকেও নিহা ক্লাসে আসেনি। রোদেলা ক্লাস শেষে যখন মাঠ পেরোবে, তখনই কোথা থেকে যেন ছেলেটা সামনে এসে পড়ল। ছেলেটাকে দেখে রোদেলার ভুরু কুটিয়ে এলো। শান্ত আস্তে করে রোদেলার হাতে একটা গোলাপ ফুল গুজে দিয়ে ছোট্ট করে বলল, আই লাভ ইউ। যেহেতু তোমাকে আমি ভালোবেসেছি, সেহেতু তোমাকে আমার চাই চাই। তুমি আমাকে অ্যাকসেপ্ট করো বা না করো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে ভালোবাসি, এতেই চলবে। খুব শীঘ্রই তোমার বাসায় বিয়ের প্রস্তাব রাখবো। মেনে নিলে ভালো, আর না মানলেও সমস্যা নেই, তুলে নিয়ে আসবো। আমার নাম শান্ত, তবে কাজ করে সব অশান্ত। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। রোদেলাকে কিছু বলার সময়টুকু দিল না। রোদেলা অবাক হয়ে তাকিয়ে রইল। কি ঘটে গেল সে যেন বুঝে উঠতে পারল না। রোদেলা যখন হুঁশ এলো, তখন হাতের গোলাপটা সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দিল। তবে ওর পাশে একটা মেয়ে বলল, শান্ত ভাইয়ের নজর খুবই খারাপ। যেহেতু তোমার উপর নজর পড়েছে, সেহেতু তোমাকে না পাওয়া অব্দি তোমার পিছু ছাড়বে না। রোদেলা কায়া কেঁপে উঠল। রোদেলা সবসময় শান্তিপ্রিয় মানুষ, হুট করে এইরকম ঝামেলায় কি করে জড়িয়ে গেল? রোদেলার মনে ভয় চাপল। এটা নিয়ে কি তার মেজর সাহেবের সাথে আলাপ করা উচিত হবে? আচ্ছা, মেজর সাহেব তাকে ভুল বুঝবে না তো? রোদেলা চিন্তায় পড়ে গেল। এই কোন উটকো ঝামেলায় জড়িয়ে পড়ল সে? এটার পরিণতি কোথায়? রোদেলা সেসব নিয়ে চিন্তা করতে করতেই বাসার পথ ধরল। বাসায় এসে কাঁধের ব্যাগটা রেখে কান্না করল। রোদেলার এই স্বভাবটা গেল না। রাস্তায় কেউ কিছু বললেই সে বাসায় এসে সবার আড়ালে কান্না করত। আজ যখন ছেলেটা ওসব বলল, আশেপাশে কতগুলো ছেলে মেয়ে কেমন করে যেন তাকিয়েছিল। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সে তো তার মেজর সাহেবের স্ত্রী। তবে কেন তার মেজর সাহেব ছাড়া অন্য কেউ তার দিকে তাকালো? কেন অন্য পুরুষ তাকে পছন্দ করবে? সেসব ভেবেই কান্না করলো। তারপর কান্না মুছিয়ে সিদ্ধান্ত নিল তার মেজর সাহেবকে কথাটা জানাবে। রাতে যখন তাহসিন ফিরল, রোদেলা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে তাহসিনকে জানানোর,
কিন্তু সে বুঝতে পারল তাহসিন তার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছে। বাসায় ফিরেও ল্যাপটপ নিয়ে কি যেন করলো, দেখেই বোঝা যাচ্ছে বেশ চিন্তিত। তাই রোদেলা কথাটুকু বলার সাহস আর পেল না। রোদেলা ভাবল এই সমস্যাটা সে নিজেই সমাধান করবে, তাহসিনকে বাড়তি চিন্তার মধ্যে ফেলবে না বলেই ভেবে নিল। তাই তাহসিনকে আর কিছুই জানালো না। রোদেলা ভাবল আগামীকাল যে ছেলেটাকে সে বলবে যে সে বিবাহিত, তার হাজবেন্ড আছে, তার দিকে যেন ভুল করেও না তাকায়, নইলে তার মেজর সাহেব তার খবর নিয়ে ছাড়বে। তার মাইমুনাকে ডিস্টার্ব করা মোটেও মেজর সাহেব বরদাস্ত করবে না। পরের দিন রোদেলা সাহস করে কলেজে গেল। সেদিনও নিহা এলো না। শুনেছে নিহা নাকি তার বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছে। কবে আসবে রোদেলা জানে না। রোদেলা ক্লাস শেষে ছেলেটাকে খুঁজল, তবে পেল না। সেদিনের মতন রোদেলার সাথে শান্তর দেখা হলো না। রোদেলারও জানানো হলো না যে সে বিবাহিত। মাঠ পেরিয়ে গেট দিয়ে যখন বেরোতে যাবে তখনই রোদেলার পা থেমে গেল। গেটের সামনে তাহসিন দাঁড়িয়ে আছে। তার জন্যই কি তবে অপেক্ষা করছে? হঠাৎ তাহসিনকে এখানে দেখে তার বোধগম্য হলো না। তাহসিনের পরনে মর্যাদাপূর্ণ ইউনিফর্ম, ক্যাম্প থেকে সোজা এখানে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। রোদেলা গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিন মুচকি হেসে বলল, কি কেমন সারপ্রাইজ দিলাম? আপনি এখানে যে, মানে হঠাৎ? তোমাকে নিতে এলাম, কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এলাম। সবার জন্য তোমাকে নিতে বেরো হতে পারিনি, তোমার বই কিনতে হবে তো, এর জন্য ভাবলাম আজই যাই, তোমাকেও নিয়ে আসি আর বইও কিনে দিই। খুশি হওনি? হুম। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না না। তাহসিনের চোখের দিকে তাকালো না, নইলে নির্ঘাত ধরা পড়ে যেত। রোদেলা যখন তাহসিনের সাথে কথা বলায় ব্যস্ত, তখনই কোথা থেকে যেন শান্ত নামের ছেলেটা উদ্ভব হলো। সে রোদেলার সামনে এসে বলল, হাই রোদ পাখি, কেমন আছো? শান্তকে দেখে রোদেলার গলা শুকিয়ে গেল। একে তো তাহসিনের সামনে দাঁড়িয়ে, আর দুয়ে শান্ত তার সাথে এমনভাবে কথা বলছে যেন তারা খুব ভালো বন্ধু। রোদেলা এবার ভয় পেয়ে গেল, তাহসিন তাকে ভুল বুঝবে না তো। অন্যদিকে তাহসিন ছেলেটার দিকে তাকিয়ে ভুরু কুচকাল। এরপর রোদেলাকে জিজ্ঞেস করলো। রোদেলার গলা ফুঁড়ে কথা বের হলো না। রোদেলা তোতলানো শুরু করলো। ছেলেটা এবার তাহসিনের দিকে তাকালো। তাহসিনের পরনের পোশাক দেখে সে বুঝে গেল তাহসিন যে আর্মি লোক। ছেলেটা তাহসিনের নেম প্লেটের দিকে তাকালো, যেখানে লেখা মেজর তাহসিন মাহমুদ। তা দেখে ছেলেটা ঢোক গিলল। আশ্চর্যজনক ব্যাপার হলো এটা সত্যি যে শান্তর ভয়ে সবাই গুটিয়ে থাকে। সে শান্ত তাহসিনকে দেখে ভয়ে গলা শুকাচ্ছে, তবুও মনে সাহস আনলো। ভাবলো তাহসিন হয়তো রোদেলার ভাই, তাই গলা খাকারি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, আমি রোদেলার ফ্রেন্ড। শান্তর কথা শুনে রোদেলার চোখ বড় বড় হয়ে গেল। এদিকে তাহসিন কেমন যেন একটা খটকা লাগলো। তাহসিনের জানা মতে রোদেলার একটাই ফ্রেন্ড আছে, সে হচ্ছে নিহা। রোদেলার কোনো ছেলের সাথে বন্ধুত্ব পাতায়নি, তাও এমন বখাটে ছেলেপুলের সাথে প্রশ্নই ওঠে না। শান্তর কথাটা তাহসিনের বিশ্বাস হলো না, তাও রোদেলাকে শুধালো, এটা তোমার ফ্রেন্ড? আরে ভয় পাচ্ছ কেন? আচ্ছা আমি ভাইজানকে বুঝিয়ে বলছি। ভাইজান, আসলে আমি রোদেলাকে ভালোবাসি, বলতে পারেন আমরা দুইজন দুজনকে ভালোবাসি। সোজা কথা হলো আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আপনি ভাই হিসেবে জানার অধিকার রাখেন, তাই আপনাকে আগে জানিয়ে দিলাম। আপনি চাইলে আমার ফ্যামিলির সাথেও আপনাকে কথা বলিয়ে দেব, তবু আপনার বোনকে আমার চাই ভাইজান। শান্তর কথা শুনে রোদেলার চোখ যেন কোটর থেকে বেরিয়ে যাবে। শেষে কিনা তাহসিনকে তার ভাই বানিয়ে দিল। রোদেলা ভয়ার্ত চোখে তাহসিনের দিকে তাকালো, দেখলো তাহসিন পকেটে হাত গজিয়ে ছেলেটার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদেলা মনে মনে ছেলেটাকে বলল, ওরে হাদারাম, তুই ভুল করছিস, এটা আমার ভাই না, আমার বর। তোমাকে যে ও ভালোবাসে তা কেউ নিজ মুখে বলেছে? না ভাইজান, আসলে রোদ তো। হ্যাঁ ছেলে, ওর নাম রোদেলা। রোদেলা বলে ডাকতে পারলে ডাকো, নত ডেকো না। রোদ শব্দটা যেন তোমার মুখে আর একবারও না শোনে। আসলে ভাইজান, রোদ না, মানে রোদেলা তো খুব লাজুক, তাই ভালোবাসি কথাটা বলেনি। কিন্তু আমি ওকে ভালোবাসার কথা জানিয়েছি, আর আমি জানি ও আমাকে ফেরাবে না। মাইমুন, তুমি তোমার মনের কথাটা স্পষ্ট জানিয়ে দাও, তাহলে অনেকে ভুলভাল ভেবে স্বপ্ন বুনবে। আমার কি খেয়ে দিয়ে কাজ নেই আপনাকে ভালোবাসতে যাব? একবারও বলেছি নাকি? হ্যাঁ, আপনি গতকাল প্রপোজ দিয়েই উধাও, আমাকে তো কিছু বলার সময় অবধি দেননি, এখন আবার ভুলভাল কথা বলতে আসছেন। রোদেলার কথা শুনে শান্ত খিটমিট করতে লাগলো, যেন রোদেলাকে একা পেলে দেখে নেবে। তাহসিন থমকে উঠে বলল, হ্যাঁ ছেলে, কার সামনে কাকে চোখ রাঙাচ্ছ? জানো ওকে? তাহসিনের ধমক খেয়ে শান্ত চুপসে গেল। তাহসিন আলতো হাতে ছেলেটার উঠানো শার্টের কলার নামিয়ে দিতে দিতে বলল,
যাকে ভালোবাসি বলে মুখে ফেনা তুললে সে আসলে ম্যারিড। শান্ত অবাক চোখে তাহসিনের দিকে তাকালো। তাহসিন ময়লা ঝাড়ার মতন হাত ঝাড়তে ঝাড়তে বলল, শি ইজ মাই ওয়াইফ। সিরিয়াসলি? ইয়েস। নেক্সট টাইম থেকে আগে কারো সম্পর্কে ভালোভাবে জানবে, তারপর থেকে প্রপোজাল দিতে যাবে। ঠিক আছে ছোট ভাইয়া? গতকাল আপনি আমাকে কিছুই বলার সুযোগ দেননি, সেই জন্যেই আমি আজ আপনাকে খুঁজছিলাম সবটা জানানোর জন্য, আপনার যে ভুল হচ্ছে তা জানানোর জন্য, কিন্তু আপনাকে খুঁজে পাইনি আমি। ভুলটা না জেনে করেছো, তাই কিছু বললাম না। এখন তো জানো মাইমুন ঠিক কার ওয়াইফ। আশা করি এবার থেকে মাইমুনের দিকে চোখ তুলে তাকাতে 100 বার ভাববে। আর যদি এর বড় ওকে কোনো প্রকার ডিস্টার্ব করতে আসো, তবে এর ফল ভালো হবে না। সে তুমি কলেজে যতই পকেটে পানা করে বেরো না কেন। আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পেরেছি। কে পারিনি? জি জি ভাইয়া, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, মাফ করে দিবেন। রোদেলা পুরো হা হয়ে গেল। যে ছেলে কিনা পুরো কলেজের দাপট নিয়ে চলে, সে এমন ভয় পেল। শান্ত তাহসিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি আসলেই সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়েছে। আর কখনোই ভাবির দিকে চোখ তুলে তাকাবো না। ভাবি তো মায়ের সমান, তাই না? আমি ওনাকে আজ থেকে মায়ের মতন সম্মান করব। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। শান্ত চলে গেল। সে আসলে বেশ ভয় পেয়েছে। শান্ত জানে সেনাবাহিনীর লোকেরা কতটা কঠোর। এই মেজরের সামনে তো সে চুনোপুটি। তাহসিন চাইলে তার বিরুদ্ধে যা ইচ্ছা করতে পারবে। শুধু শুধু সেনাবাহিনীদের লোকের সাথে না লাগাই ভালো। এখন থেকে যত পারবে সে রোদেলার থেকে দূরে থাকবে। যদি ভুলক্রমেও দেখা হয়ে যায়, মাথা নিচু করে রাখবে। শান্ত যাওয়ার পর তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, এত কিছু হয়েছে, তুমি আমাকে কিচ্ছু জানালে না কেন? আসলে আমি ভেবেছিলাম আপনাকে জানাবো, গত রাতেই জানাতাম, কিন্তু গত রাতে আমি দেখলাম আপনি কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন, তাই জানাতে পারিনি। আর আমার ভয়ও করছিল আপনাকে জানালে যদি আপনি আমায় ভুল বুঝেন। এতদিনে তুমি আমাকে এই চিনলে? ভুল বুঝবো কেন? তোমার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে মাইমুন। তাই যখনই যেখানে যাই ঘটুক না কেন, তুমি নির্দ্বিধে আমাকে জানাবে। সে আমি যতই ব্যস্ত থাকি না কেন, মাথায় রাখবে তোমার মাহমুদ সাহেব অলওয়েজ তোমার পাশে আছে এবং থাকবে। বুঝতে পেরেছে? রোদেলা ওপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। সে মুগ্ধ চোখে তাহসিনের দিকে তাকালো আর ভাবল কতটা ভাগ্য করে সে এইরকম একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তাহসিন বলল, হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।